কোনো হাইকোর্টে 10 বছর অথবা তার বেশি 10 বছর অথবা তার বেশি কি থাকবে, অ্যাডভোকেট হয়ে থাকবে। এই দুটো হচ্ছে তার যোগ্যতা। অথবা আরেকটা 3 নম্বর, যদি প্রেসিডেন্টের কাছে এরকম কোনো ক্যান্ডিডেট থাকে যিনি প্রেসিডেন্ট মনে করছেন যে না এই জুরিস্টকে আমি সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বানাতে পারি, সেটাও অনলি মাত্র প্রেসিডেন্টেরই ক্ষমতা থাকে। অবশ্যই কনসালটেন্ট টিম থাকে, কলেজিয়াম থাকে, সেই কলেজিয়ামে যারা যারা সিনিয়র জাজ রয়েছে তাদের কনসেন্ট নিয়ে তবেই হবে। জিনিসটা এতটাই সহজ নয় যে প্রেসিডেন্ট তুলে এনে আজকে একজনকে বলে দিল যে না এ আজকের থেকে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বলে বসিয়ে দিল চেয়ারে, দ্যাট ইজ নট। ঠিক আছে, তো তাহলে কিন্তু প্রেসিডেন্টের কাছে একটা পাওয়ার থাকে, তিনি একজনকে করতে পারে। তাহলে 3 রকম ভাবে আমরা দেখতে পাচ্ছি সুপ্রিম কোর্টের কিন্তু চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হয়। তাই মানে যোগ্যতাটা লাগে। নিযুক্তি কে করবে, এই সব জায়গায় যে কাঠালি কলা, সর্বঘাটের কাঠালি কলা যিনি, তিনিই করবেন প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট সব জায়গায় যে করে আসছে, সিএজি বলো, অ্যাডভোকেট যে তোমার আমাদের অ্যাটর্নি জেনারেল বলো, যেই বলো, সবাইকে কে করছে, প্রেসিডেন্ট নিযুক্তি করছে। তাহলে একেও প্রেসিডেন্ট নিযুক্তি করবে। ত্যাগপত্র কাকে দেবে, না ত্যাগপত্র দেবে হচ্ছে প্রেসিডেন্টকে ত্যাগপত্র দেবে। হ্যাঁ, এবার ত্যাগপত্র দেওয়ার পরে আরেকটা জিনিস চলে আসে, সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে কি কেউ সরাতে পারে না, কোনো রকম অপসারণ করানো যায় না? আরে অপসারণ অবশ্যই করা যেতে পারে। যদি প্রেসিডেন্টের উপরে আমরা মহাভিযোগ আনতে পারি, তাহলে সুপ্রিম কোর্টের জাজের উপরে কেন আনতে পারবো না? প্রেসিডেন্টের উপরে তখন কেউ নেই, কারণ আমরা জানি ফার্স্ট সিটিজেন অফ ইন্ডিয়াকে প্রেসিডেন্ট। তো প্রেসিডেন্টের উপরে যদি মহাভিযোগ আসতে পারে, ইমপিচমেন্ট যদি আসতে পারে, তাহলে সুপ্রিম কোর্টের জাজের উপরে না আসার কি আছে? আসবে। কারা করবে? পার্লামেন্ট। কারণ পার্লামেন্টের লোকেরা কেন করে সবকিছু? তার কারণ হচ্ছে পার্লামেন্টের যে লোকেরা যায়, আমরা তাদেরকে পাঠাই, আমাদের জনগণের, যেহেতু আমাদের কনস্টিটিউশন উই দ্য পিপল অফ ইন্ডিয়া বলে কনস্টিটিউশন। ঠিক আছে, তো সেই জন্য পার্লামেন্টে সুপ্রিম কোর্টের বিচারপতির উপরে মহাভিযোগ আনতে হলে পার্লামেন্টের আইদার হাউস থেকে, কোনো হাউস থেকে, দুটো হাউসেরই মেজরিটি, স্পেশাল মেজরিটি লাগবে। দ্যাট মিনস 2/3 অফ সিটিং অ্যান্ড ভোটিং, যারা বসে থাকছে তাদের 2/3 মেজরিটি, তাদের ভোটিং এর 2/3 মেজরিটিতে, মানে যেটাকে বলা হয় স্পেশাল মেজরিটি, সেই স্পেশাল মেজরিটিতে তাকে ইমপিচ করা যেতে পারে, ইমপিচমেন্ট বা অপসারণ করা যেতে পারে। অথবা তিনি ত্যাগপত্র, যদি কোনো কারণে ত্যাগপত্র দিতে চান, তিনি প্রেসিডেন্টকে তার ত্যাগপত্র দেবেন। তাহলে কোয়েশ্চেন কি? ত্যাগপত্র কাকে দেবেন? প্রেসিডেন্টকে। নিযুক্তি কে করবে? প্রেসিডেন্ট করবে। যোগ্যতা কি হবে? এত। আরেকটা জিনিস বলা হয়নি, সেটা হচ্ছে কত বছর তিনি বয়স, যেটা খুব বারবার ডব্লিউবিসিএস এর ফেভারিট কোশ্চেন। ডব্লিউবিসিএস আর আমাদের স্টেটের যত ইয়ে আছে, পরীক্ষা আছে, সে ডব্লিউপিএসআই হোক, যা কিছু, ফেভারিট কোশ্চেন হচ্ছে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার বয়স, ম্যাক্সিমাম আপার লিমিট বয়স কত? 65 বছর। হ্যালো অ্যান্ড ওয়েলকাম। তাহলে আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট অ্যান্ড হাইকোর্ট। সুপ্রিম কোর্টের কি কি মানে সুপ্রিম কোর্টের জাজ কিভাবে কি হয়, সুপ্রিম কোর্টের গঠন কিভাবে হয়, হাইকোর্টের গঠন কিভাবে হয়, হাইকোর্টের জাজদের পাওয়ারই বা কত, সুপ্রিম কোর্টের জাজদের পাওয়ারই বা কত। সব জায়গায় আমরা দেখি এখন মোটামুটি সুপ্রিম কোর্ট যে কোনো কেস সুপ্রিম কোর্টে যাচ্ছে, হাইকোর্টে যাচ্ছে। তো আমাদের কাছে যদি আমাদেরকে কনস্টিটিউশন সুপ্রিম কোর্ট আর হাইকোর্টকে কিভাবে দেখার অনুমতি দিয়েছে, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের পাওয়ার আমাদের কনস্টিটিউশন কি রকম ভাবে দিয়েছে, তাদের কি সমস্ত রকমের আইনি ক্ষমতা তাদের হাতে দেওয়া রয়েছে, কতটুকু দেওয়া রয়েছে, সেটার আজকে আলোচ্য বিষয় হচ্ছে আমার সেটা। সুতরাং চলো শুরু করা যাক আমাদের সুপ্রিম কোর্ট থেকে। সুপ্রিম কোর্ট থেকে যদি আমরা শুরু করি, তাহলে সুপ্রিম কোর্টের ফার্স্ট গঠন, মানে কিভাবে সুপ্রিম কোর্ট, একটা ভারতবর্ষে একটা সুপ্রিম কোর্ট থাকবে, সেইটা বলা রয়েছে কত আর্টিকেলে? আর্টিকেল 124। কোথায় বলা রয়েছে? আর্টিকেল 124 বলা রয়েছে ভারতবর্ষের একটি সুপ্রিম কোর্ট থাকবে। এটা কোথা থেকে নিয়ে আসা হয়েছে? না, নিয়ে আসা হয়েছে ইউএসএ থেকে। কোথা থেকে নিয়ে আসা হয়েছে? সুপ্রিম কোর্টের ধারণা নিয়ে আসা হয়েছে আমাদের ইউএসএ থেকে। ক্লিয়ার? ইউএসএ থেকে। ইউএসএ তে বা ফেডারেল ইউএসএ, দ্যাট মিন ফেডারেল কান্ট্রি, আমরা ইউএস কে ফেডারেল কান্ট্রি হিসেবে ধরি। আমাদের কান্ট্রিও ফেডারেল, বাট নট অনলি ফেডারেল, ইট ইজ অলসো ইউনিয়ন। ঠিক আছে, ফেডারেল আর ইউনিয়নের মধ্যে কিছুটা ডিফারেন্স থাকে, সেটা আমি না হয় পরে একদিন বুঝে দেবো, ফেডারেল ইউনিয়নের মধ্যে। তো এখানে কি হয়, ইউএসএ তে যেমন সুপ্রিম কোর্ট মানে একদম যেটা সুপ্রিম কোর্ট, সেরকম কোর্টের উপরে সমস্ত কিছু ক্ষমতা ন্যস্ত করা হয়নি। এটা ইউএস এর পলিসি। ইউএস এর যে কটা প্রভিন্স আছে, ইউএসএ তো অ্যাকচুয়ালি ফেডারেল, দ্যাট মিনস ইউএসএ তে কি হয়, প্রত্যেকটা স্টেটের আলাদা আলাদা পলিসি চলে, প্রত্যেকটা স্টেটের আলাদা আলাদা কনস্টিটিউশন আছে, প্রত্যেকটা স্টেটের আলাদা আলাদা মানে প্রভিন্সিয়াল কিছু অ্যাক্ট মানে আইন আছে, সেগুলো মেনে চলে। ঠিক আছে, যেমন আমাদের স্টেটে কি হয়, আমাদের দেশে কি হয়, আমাদের কান্ট্রিতে আমরা একটা ইউনিয়ন, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত ইজ এ ইউনিয়ন অফ স্টেটস, তাই তো? তাহলে আমাদের ধারণা কি, প্রত্যেকটা স্টেটে একটা করে তো হাইকোর্ট থাকবে, সেটা তো ঠিক আছে।
যদি বড় স্টেট হয় তাহলে একের বেশিও হাইকোর্ট থাকতে পারে, অথবা যদি ছোট স্টেট হয় তাহলে দুটো তিনটে মিলিয়েও একটা স্টেট মানে একটা হাইকোর্ট হতে পারে। যেমন আমাদের কলকাতা হাইকোর্ট, আমাদের এই কলকাতা হাইকোর্ট কিন্তু এই ইস্টার্ন রিজিয়নে দু তিনটে স্টেটের হাইকোর্ট হচ্ছে আমাদের কলকাতা হাইকোর্ট। ঠিক তেমনই আমাদের যে স্ট্রাকচারটা কোর্টের মানে জুডিশিয়াল যে স্ট্রাকচারটা আমাদের বানানো রয়েছে সেটা কিরকম ভাবে বানানো রয়েছে, সেটা বানানো রয়েছে একদম সুপ্রিম কোর্ট যে থাকবে সে থাকবে সর্বোচ্চ ন্যায়ালয়। সর্বোচ্চ ন্যায়ালয় কাকে বলা হবে? সুপ্রিম কোর্টে। তার আন্ডারে প্রত্যেকটা স্টেটে একটা করে বা একের অধিক, যদি বেশি একের অধিক বা বললাম যে তিন চারটে স্টেট মিলেও একটা একটা করে হাইকোর্ট থাকবে, কিন্তু সেটা থাকবে তার সাবঅর্ডিনেট মানে সুপ্রিম কোর্টের নিচে থাকবে। আর হাইকোর্টের আন্ডারে যেটা থাকবে সেটা থাকবে হচ্ছে ডিস্ট্রিক্ট কোর্ট। দেখো ব্যাপারটা কেন হয়? ব্যাপারটা পপুলেশনের জন্য হয়। যেহেতু আমাদের কান্ট্রিতে পপুলেশন প্রচুর, যদি পপুলেশন প্রচুর থাকে কেসও প্রচুর থাকবে। তাও আমরা প্রত্যেকবারই শুনি, প্রত্যেকবার দেখি, প্রত্যেক দিনই দেখতে পাচ্ছি কত হাজার হাজার কেস পেন্ডিং রয়েছে শুধুমাত্র ডিস্ট্রিক্ট কোর্টে, হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে। তারা কেস নিতে পারছে না, এত কেস জমা হয়ে পড়ে রয়েছে। তো সেই কারণে কোর্টগুলোকে যদি একটাই সুপ্রিম কোর্ট বানানো হতো তাহলে কি হতো, কেসের পাহাড় হিমালয়ের মতো, হিমালয়ের এভারেস্টের চূড়ার থেকে উপরে চলে যেত ফাইল, তাই না? তো সেই ফাইলটা যাতে হিমালয়ের চূড়া থেকে নেমে সমতলে যাতে আসে বা আসার যাতে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়, সেই জন্য ডিভিশনগুলো কিরকম করা হয়েছে, হাইকোর্টের নিচে ডিস্ট্রিক্ট কোর্ট। মানে ছোটখাটো মামলা তুমি কারো বাড়িতে গিয়ে ঝামেলা করলে, তার বাড়িতে ইট মেরে তার চালের মানে কাজ ভেঙে দিয়ে আসলে কোথায় যাবে? ডিস্ট্রিক্ট কোর্টে যাবে। কারো পাড়ায় কারোর সঙ্গে ঝামেলা হয়েছে, মাথা ফাটিয়ে দিলে কোথায় যাবে? ডিস্ট্রিক্ট কোর্টে যাবে। এবার ডিস্ট্রিক্ট কোর্ট যখন বলবে যে না আমার আন্ডারে আমি আর পারছি না, এই কেসকে আমি হাইকোর্টে দিলাম, বা অথবা তোমার যদি মনে হয় ডিস্ট্রিক্ট কোর্টের মানে যা তোমার শুনানি দিয়েছে বা যেটা রায় দিয়েছে সেটা তোমার মনোপুত হচ্ছে না, তুমি তখন কোথায় অ্যাপিল করতে পারো? হাইকোর্টে। এবার হাইকোর্টে গেলে হাইকোর্টে একটু বড় ধরনের মামলা আসে, মানে বড় বড় ক্রিমিনাল, কোনো খুন হয়েছে, মানে মার্ডার, রেপ, এই ধরনের বড় বড় কেসগুলো, আরো অনেক রকমের সরকারের বিভিন্ন জালিয়াতি, চুরি। আমরা রিসেন্টলিও দেখেছি যে এসএসসির এত বড় দুর্নীতি নিয়ে যেটা হয়েছে সেটা প্রথমে আমাদের হাইকোর্ট থেকেই শুরু হয়েছিল, হাইকোর্টেই অ্যাপিল করা হয়েছিল, তো হাইকোর্ট থেকে তারপরে সুপ্রিম কোর্টে গেছে। তো এই ধরনের ওবিসি মামলা সেটাও হাইকোর্ট থেকে তারপর সুপ্রিম কোর্ট, এই ধরনের তো আমরা দেখছি, এগুলো তো আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যেই আসছে। তো এই যে জিনিসগুলো হচ্ছে, এই জিনিসগুলো এইভাবে স্তর বাই স্তর হতে থাকে। একটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কোর্টও একটা থাকে, সেই ম্যাজিস্ট্রেট কোর্ট বা ডিস্ট্রিক্ট কোর্ট প্যারালালি হয়, সেখানে সেরকম কিছু হয় না, ম্যাজিস্ট্রেট কোর্ট আর ডিস্ট্রিক্ট কোর্ট সমান হয়। তো এই হচ্ছে কোর্টের আমাদের আমাদের ন্যায়ালয় মানে আমাদের যে আদালত তার স্ট্রাকচার। ডিস্ট্রিক্ট কোর্ট থাকবে নিচে, মানে একদম নিচে, মানে ছোটখাটো কেসের জন্য ডিস্ট্রিক্ট কোর্ট, তার থেকে একটু বড় কেসের জন্য হাইকোর্ট, আর তার থেকে মানে যদি বিশাল বড় কেস হয়ে যায় তাহলে তখন সেখানে সর্বোচ্চ ন্যায়ালয় বা সুপ্রিম কোর্ট। এবার সুপ্রিম কোর্টেও গিয়ে যদি তোমার না পোষায়, যে তোমার যদি মনে হয় যে না আমার সুপ্রিম কোর্টেরও আদেশ আমি মানছি না, ঠিক আছে, তো কেউ বলতে পারে না, এটা বলা মানে হচ্ছে কন্টেম্পট অফ কোর্ট। তাও আমি বলছি এটা বলা মানে সুপ্রিম কোর্ট যে আদেশ বা যে রায় দিয়ে দেয় সেই রায়ের উপরে যদি কেউ কোনো টিপ্পণী করে বা যদি না মানে সেটা কন্টেম্পট অফ কোর্ট হয়, এবং কন্টেম্পট অফ কোর্ট হলে তার এগেইনস্টে মামলা আবার হয়, ঠিক আছে। তো কন্টেম্পট অফ কোর্ট বলে সুপ্রিম কোর্ট তার এগেইনস্টে মামলা করে। তো সুপ্রিম কোর্টের আদেশকে বা সুপ্রিম কোর্ট হোক বা হাইকোর্ট হোক দুজনেরই আদেশকে এরকম ভাবে ডাইরেক্টলি অমান্য করা যায় না। হ্যাঁ তুমি না মানতে পারো, তখন তুমি কি করবে, তখন তুমি অ্যাপিল করবে অন্য উচ্চ আদালতে। সাপোজ হাইকোর্টে তোমার মামলা তোমার মনে হলো না, মনোপুত হলো না, তুমি সেখানে না করে দিয়ে একবারে তাদেরকে কন্টেম্প করতে পারো না, তুমি সেটা অ্যাপিল করতে পারো সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট যদি মনে করে যে না এটা নেওয়া যায় কেসটা, তবে সে নেবে, আদারওয়াইজ নট। তাহলে বোঝা গেল মোটামুটি কি স্ট্রাকচার চলে, এটা বুঝে গেলে। এইবার সুপ্রিম কোর্টের গঠন। সুপ্রিম কোর্টের গঠন দেখো, সুপ্রিম কোর্ট আমি যদি কোর্টের স্ট্রাকচারটাকে একটু পিছন দিক থেকে ইতিহাস থেকে নিয়ে আসি তাহলে কিরকম হবে? ইতিহাসটা এরকম হবে, 1774 খ্রিস্টাব্দে ফার্স্ট আমাদের ফোর্ট উইলিয়ামে একটা 1774 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়ামে একটা কোর্ট গঠন করা হয়, তাই তো? ফার্স্ট কোর্ট, ইন্ডিয়ার ফার্স্ট কোর্ট, ব্রিটিশ পিরিয়ডে, অবশ্যই যদি ওটা ব্রিটিশ পিরিয়ডে ছিল। 1774 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়ামে একটা কোর্ট গঠন করা হয়, ঠিক আছে। কোন অ্যাক্টের অনুযায়ী? 1773 চার্টার অ্যাক্ট অনুযায়ী হলো। এখানকার ফার্স্ট তাহলে যদি বলা হয় প্রথম কোর্ট কোনটা, 1774 খ্রিস্টাব্দে ব্রিটিশ পিরিয়ডে প্রথম কোর্ট 1774 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম। প্রধান বিচারপতি কে ছিল? এলিজা ইম্পে। খুব কোয়েশ্চেনটা আসে, এলিজা ইম্পে, কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। প্রথম বিচারপতি ভারতবর্ষের স্বাধীনতার আগে ভারতবর্ষের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? সেটা হচ্ছে এলিজা ইম্পে। ফোর্ট উইলিয়াম যখন গঠন করা হয়, যখন ফার্স্ট কোর্ট গঠন করা হয়। এরপর যদি আমরা আসি সুপ্রিম কোর্টের যদি আসি, সুপ্রিম কোর্ট আমাদের ইন্ডিয়াতে সুপ্রিম কোর্ট কবে গঠন করা হয়েছিল? আমাদের এখানে 28শে জুন 1950, 28, এটা ডেটটা না মনে রাখলে কোনো ব্যাপার নয়, আমি বলে দিচ্ছি 28 জুন 1950। এই ডেটে সুপ্রিম কোর্ট
আমাদের দেশে চালু হয়। ক্লিয়ার? হাইকোর্ট চালু হয় কবে? হাইকোর্ট চালু হয় 1861 এর অ্যাক্ট অনুযায়ী। 1862 ফার্স্ট ক্যালকাটা হাইকোর্ট হয়, তারপরে সেখান থেকে বম্বে আর মাদ্রাজ। চেন্নাইয়ের এখন নাম যেটা সেটা হচ্ছে আগে মাদ্রাজ ছিল, তাই তো? তাহলে 1862 খ্রিস্টাব্দে পরপর তিনটে কোর্ট গঠন করা হয়। ক্যালকাটা হাইকোর্ট ফার্স্টে হয়, তারপরে বম্বে, তারপরে মাদ্রাজ, এই তিনটে কোর্ট চালু করা হয়। মোটামুটি কোর্টের হিস্ট্রিটাও জানলাম। এবার জানবো যে কোন কোন আর্টিকেলে কি কি বলা রয়েছে, মানে সুপ্রিম কোর্ট কি কি কাজ করতে পারে, সুপ্রিম কোর্টের মধ্যে আওতায় কি কি আছে, আর হাইকোর্টের আওতায় কি কি আছে। পরপর আমি এবার বলতে শুরু করি। যেমন 124 ফার্স্টেই বলে দিলাম, আর্টিকেল 124 সুপ্রিম কোর্টের গঠনের কথা বলা রয়েছে, যে সুপ্রিম কোর্ট, আমাদের দেশে একটা সুপ্রিম কোর্ট থাকবে, সেটা 124 বলা থাকছে। সুপ্রিম কোর্টে কতজন টোটাল জাজেস থাকবে? সুপ্রিম কোর্টে টোটাল জাজ থাকবে 34 জন। এটা ইম্পর্টেন্ট। কতজন জাজ থাকবে? 34 জন। তার মধ্যে 33 জন জাজ আর একজন সিজেআই, আমাদের প্রধান যে বিচারপতি, তাদেরকে আমরা কি বলি? সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি তাকে বলা হয় চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। আর হাইকোর্টের যারা প্রধান বিচারপতি তাদেরকে শুধুমাত্র চিফ জাস্টিস বলা হয়। আর চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কাকে বলা হবে? বলা হবে সুপ্রিম কোর্টে যে জাজ আছে তাকে বলা হবে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। ক্লিয়ার? এবার যোগ্যতা কি? যোগ্যতা কি হবে? কি 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 যোগ্যতা লাগবে সুপ্রিম কোর্টের জাজ হতে গেলে? যোগ্যতা লাগবে একটাই, মানে একটা নয়, তাকে অবশ্যই হয় আইদার কোনো হাইকোর্টের 5 বছর বা তার বেশি, 5 ইয়ার্স তার বেশি জাজ হিসাবে থাকতে হবে। জাজ হিসাবে থাকতে হবে। কি থাকতে হবে? জাজ হিসাবে। মুছে কোনো হাইকোর্টে 5 বছরের বেশি জাজ হিসাবে থাকতে হবে। আর কি? অথবা কোনো হাইকোর্টে 10 বছর অথবা তার বেশি, 10 বছর অথবা তার বেশি কি থাকবে? অ্যাডভোকেট হয়ে থাকবে। এই দুটো হচ্ছে তার যোগ্যতা। অথবা আরেকটা 3 নম্বর, যদি প্রেসিডেন্টের কাছে এরকম কোনো ক্যান্ডিডেট থাকে যিনি প্রেসিডেন্ট মনে করছেন যে না এই জুরিস্টকে আমি সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বানাতে পারি, সেটাও অনলি মাত্র প্রেসিডেন্টেরই ক্ষমতা থাকে। অবশ্যই কনসালটেন্ট টিম থাকে, কলেজিয়াম থাকে, সেই কলেজিয়ামে যারা যারা সিনিয়র জাজ রয়েছে তাদের কনসেন্ট নিয়ে তবেই হবে। জিনিসটা এতটাই সহজ নয় যে প্রেসিডেন্ট তুলে এনে আজকে একজনকে বলে দিল যে না এ আজকের থেকে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বলে বসিয়ে দিল চেয়ারে। দ্যাট ইজ নট। ঠিক আছে তো? তাহলে কিন্তু প্রেসিডেন্টের কাছে একটা পাওয়ার থাকে, তিনি একজনকে করতে পারে। তাহলে 3 রকম ভাবে আমরা দেখতে পাচ্ছি সুপ্রিম কোর্টের কিন্তু চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হয়। তাই মানে যোগ্যতাটা লাগে। নিযুক্তি কে করবে? এই সব জায়গায় যে কাঠালিকলা, সর্বঘাটের কাঠালিকলা যিনি, তিনিই করবেন। প্রেসিডেন্ট সব জায়গায় যে করে আসছে, সিএজি বলো, অ্যাডভোকেট যে তোমার আমাদের অ্যাটর্নি জেনারেল বলো, যেই বলো, সবাইকে কে করছে? প্রেসিডেন্ট নিযুক্তি করছে। তাহলে একেও প্রেসিডেন্ট নিযুক্তি করবে। ত্যাগপত্র কাকে দেবে? না, ত্যাগপত্র দেবে হচ্ছে প্রেসিডেন্টকে ত্যাগপত্র দেবে। হ্যাঁ, এবার ত্যাগপত্র দেওয়ার পরে আরেকটা জিনিস চলে আসে, সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে কি কেউ সরাতে পারে না? কোনো রকম অপসারণ করানো যায় না? আরে অপসারণ অবশ্যই করা যেতে পারে। যদি প্রেসিডেন্টের উপরে আমরা মহাভিযোগ আনতে পারি, তাহলে সুপ্রিম কোর্টের জাজের উপরে কেন আনতে পারবো না? প্রেসিডেন্টের উপরে তখন কেউ নেই, কারণ আমরা জানি ফার্স্ট সিটিজেন অফ ইন্ডিয়াকে প্রেসিডেন্ট। তো প্রেসিডেন্টের উপরে যদি মহাভিযোগ আসতে পারে, ইমপিচমেন্ট যদি আসতে পারে, তাহলে সুপ্রিম কোর্টের জাজের উপরে না আসার কি আছে? আসবে। কারা করবে? পার্লামেন্ট। কারণ পার্লামেন্টের লোকেরা কেন করে সবকিছু? তার কারণ হচ্ছে পার্লামেন্টের যে লোকেরা যায়, আমরা তাদেরকে পাঠাই, আমাদের জনগণের, যেহেতু আমাদের কনস্টিটিউশন উই দ্য পিপল অফ ইন্ডিয়া বলে কনস্টিটিউশন। ঠিক আছে তো? সেই জন্য পার্লামেন্টে সুপ্রিম কোর্টের বিচারপতির উপরে মহাভিযোগ আনতে হলে পার্লামেন্টের আইদার হাউস থেকে, কোনো হাউস থেকে, দুটো হাউসেরই মেজরিটি, স্পেশাল মেজরিটি লাগবে। দ্যাট মিনস 2/3 অফ সিটিং অ্যান্ড ভোটিং। যারা বসে থাকছে তাদের 2/3 মেজরিটি, তাদের ভোটিং এ 2/3 মেজরিটিতে, মানে যেটাকে বলা হয় স্পেশাল মেজরিটি, সেই স্পেশাল মেজরিটিতে তাকে ইমপিচ করা যেতে পারে, ইমপিচমেন্ট বা অপসারণ করা যেতে পারে। অথবা তিনি ত্যাগপত্র, যদি কোনো কারণে ত্যাগপত্র দিতে চান, তিনি প্রেসিডেন্টকে তার ত্যাগপত্র দেবেন। তাহলে কোয়েশ্চেন কি? ত্যাগপত্র কাকে দেবেন? প্রেসিডেন্টকে। নিযুক্তি কে করবে? প্রেসিডেন্ট করবে। যোগ্যতা কি হবে? এত। আরেকটা জিনিস বলা হয়নি, সেটা হচ্ছে কত বছর তিনি বয়স, যেটা খুব বারবার ডব্লিউবিসিএস এর ফেভারিট কোশ্চেন। ডব্লিউবিসিএস আর আমাদের স্টেটের যত ইয়ে আছে, পরীক্ষা আছে, সে ডব্লিউপিএসআই হোক, যা কিছু হোক, ফেভারিট কোশ্চেন হচ্ছে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার বয়স, ম্যাক্সিমাম আপার লিমিট বয়স কত? 65 বছর। ঠিক আছে? কি বললাম? 65 বছর। ঠিক আছে? অথবা 6 ইয়ার্স। 65 বছর অথবা 6 ইয়ার্স, তার বেশি কিন্তু নয়। 6 ইয়ার্স হয়ে গেলে পালাও, আর তার আগে যদি 65 বছর হয়ে যায় তাহলে তাও পালাও।
মানে তুমি ত্যাগপত্র দিয়ে দাও, অপসারণ করে নতুন আরেকজন আসবে। কিভাবে হয় না, এইবার এই নিযুক্তিটা কিভাবে হয়? নিযুক্তিটা হয় একটা সিস্টেমে, সেই সিস্টেমটাকে বলা হয় কলেজিয়াম। কি বলা হয়? কলেজিয়াম। কলেজিয়াম। এই সিস্টেমে সুপ্রিম কোর্টের নিযুক্তি করা হয়, সুপ্রিম কোর্টের জাজদের নিযুক্তি করা হয়। সুপ্রিম কোর্টের জাজদের নিযুক্তি করার সময় যদি কলেজিয়াম জিনিসটা কি, কলেজিয়াম হচ্ছে 5 জন জাজ, মানে সুপ্রিম কোর্টের জাজ, তাদেরকে নিয়ে একটা টেবিল, তাদেরকে নিয়ে একটা কমিটি, সেই কমিটির থেকে যাকে সব থেকে সিনিয়র, মানে কিরকম হয়, এটা সিনিয়রিটি বেসিসে হয়। মানে যতজন, এই বললো না 34 জন থাকছে জাজ, এই 34 জন জাজের মধ্যে যে সব থেকে বেশি সিনিয়র তাকে করা হবে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। ক্লিয়ার? তাকে করা হবে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। এই যে সিনিয়র মোস্ট এবার হলো সিনিয়র মোস্ট, এবার সিনিয়র মোস্ট যে করা হবে সেটা কারা গঠন করবে, সেই এটা বলবে কারা? কলেজিয়াম থেকে সেটা সিদ্ধান্ত নেওয়া হবে যে ইনি সিনিয়র, এনাকে করা হচ্ছে। এবার এই যে বলা হলো, তখন কলেজিয়ামের কথা শুনবে কে? প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট কলেজিয়ামের কাছ থেকে পরামর্শ নিয়ে তারপরে প্রেসিডেন্ট বলবে ঠিক আছে, ইনি যদি সিনিয়র হয় তাহলে এনাকেই আজকে থেকে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া করা হবে। ঠিক আছে? তো এইবার এই হচ্ছে সিস্টেম, কলেজিয়াম সিস্টেম। মাঝে একবার 99th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, 99th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2014-এ একটা প্রস্তাব আনা হয়েছিল, একটা অ্যামেন্ডমেন্ট আনা হয়েছিল যে এই যে কলেজিয়াম সিস্টেম, এই কলেজিয়াম সিস্টেমকে তুলে দিয়ে এনজেএসি বলে একটা কমিটি গঠন করা হবে। এনজেএসি, ন্যাশনাল জুরিসডিকশনাল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল। ঠিক আছে? এই একটা কমিটি গঠন করা হবে এবং তারাই সুপ্রিম কোর্টের জাজদের নিযুক্তি করবে। কিন্তু সুপ্রিম কোর্ট নিজেই আবার নেক্সট 2015-এ এটাকে ক্যান্সেল করে দিয়েছে। এটাকে ক্যান্সেল করে দিয়ে বলছে যে এটা আনকনস্টিটিউশনাল। এটা কনস্টিটিউশন যেরকম ভাবে বলা রয়েছে, ওই যে বলছিলাম না কনস্টিটিউশনের একটা বেসিক স্ট্রাকচার আছে, বলেছিলাম পরে বলবো। বেসিক স্ট্রাকচার ধরে সুপ্রিম কোর্ট যা খুশি তাই করতে পারে। বেসিক স্ট্রাকচার, কারণ বেসিক স্ট্রাকচার কনস্টিটিউশনের কোনো সময় নষ্ট হতে দেওয়া যাবে না। তো সুপ্রিম কোর্ট বললো যে না, এটা কনস্টিটিউশনের বেসিক স্ট্রাকচারের বাইরে যায়, সুতরাং আবার আমরা এই কলেজিয়াম সিস্টেমটাকেই ফিরিয়ে আনছি। ওকে, ক্লিয়ার? কিভাবে নিযুক্তি হয় হয়ে গেল। এরপর পরপর শুধু আর্টিকেলগুলো একবার করে পড়ে ছেড়ে দেবো। 125-এ কি বলা রয়েছে? 125-এ বলা রয়েছে বেতন। বেতন কত পাবে? 2,80,000 টাকা বেতন পায় এখন। কত বেতন পায় চিফ জাস্টিস অফ ইন্ডিয়া? চিফ জাস্টিস অফ ইন্ডিয়া 2,80,000 টাকা। অন্য যে জাজরা তারা কত পায়? 2,50,000 টাকা। ঠিক আছে? এটা হচ্ছে বেতন। বেতন হয়ে গেল। 126-এ কি বলা আছে? অ্যাক্টিং জাজ বা অস্থায়ী জাজ। যখন সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অথবা কোনো জাজ যখন অনুপস্থিত থাকবে, তখন তার এগেইনস্টে যে আসবে অ্যাক্টিং হিসেবে, যে জাজ আসবে, যে জাজকে নিয়ে আসা হবে, তাকে বলা হবে অ্যাক্টিং জাজ বা অস্থায়ী জাজ। এটা কোথায় বলা রয়েছে? 126-এ। ঠিক আছে? অ্যাডহক জাজ, এটা হচ্ছে অ্যাক্টিং জাজ, মানে সুপ্রিম কোর্টের জাজদের মধ্যে থেকেই একজনকে সিজিআই করা হবে কিছু কালের জন্য, যদি অবসর মানে ছুটিতে গেছে বা অসুস্থ, সেই রকম হিসেবে। তো ওই যে 34 জন যে জাজ রয়েছে তাদের মধ্যে থেকেই একজনকে সিজিআই করা হবে। অ্যাডহক জাজ কি বলছে? অ্যাডহক জাজ বলছে যদি এরকম হয় যে সুপ্রিম কোর্টের যে টোটাল বেঞ্চে, টোটাল যে জাজ রয়েছে তাদের মধ্যে ম্যাক্সিমাম অনুপস্থিত রয়েছে, তাহলে সেই জায়গাতে আমরা অ্যাডহক জাজ হিসেবে একজনকে আনতে পারি। সেটাতে কোথা থেকে আনতে পারি? আমরা এইচসি থেকে, মানে হাইকোর্ট থেকেও আমরা কিন্তু জাজকে নিয়ে আসতে পারি। হাইকোর্টের এখানে একটা দিয়ে রেখেছে যে হাইকোর্ট থেকে জাজ নিয়েছে আমরা অ্যাডহক জাজ হিসেবে কিছুদিনের জন্য, অ্যাডহক মানে কিছুদিনের জন্য আমরা জাজ হিসেবে কিন্তু তাকে নিযুক্তি করতে পারি। দেন যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 129, ওই যে একটু আগে বললাম না কোর্ট অফ রেকর্ড। এই কোর্ট অফ রেকর্ড মানে সুপ্রিম কোর্টের প্রত্যেকটা আদেশ পরম আদেশ হিসেবে থেকে যায়। দ্যাট মিনস সুপ্রিম কোর্ট আজকে যদি কোনো আদেশ দিল, ধরো কোনো একটা রায় দিল, সেই রায়টার এগেইনস্টে, সেই রায়টার এগেইনস্টে তুমি তো কোনো সময় করতে পারবেই না, রায়টার অমান্য করতেই পারবে না। যেমন দেখলাম আমরা কিছুদিন আগে এসএসসি নিয়ে সুপ্রিম কোর্ট রায় যা দিল সেটাই থেকে গেল। রাজ্যের যে চিফ মিনিস্টার অনেক চিল্লিয়েছিল, অনেক চেঁচামেচি করেছিল যে না আমরা মানি না, এই না সেই না, হ্যাঁ না, কোনো সময় একবারও বলেনি মুখ ফসকে যে আমি অমান্য করছি, তাহলেই কোর্ট অফ কন্টেম্প্ট হয়ে যেত। ঠিক আছে? কন্টেম্প্ট অফ কোর্ট হয়ে যেত। আবার ডাকতো বেটাকে, ডেকে নিয়ে বলতো যে তুই এইসব ভুলভাল কোর্টের নামে এইসব ভুলভাল বলছিস, সুপ্রিম কোর্টের নিয়ে আদেশ নিয়ে এইসব ভুলভাল বলেছো, চলো তুমিও এসো, তোমারও এবার খাতা খুলছি, এবার কোথায় কোথায় কি করে এসছো, কি করেছো বলো, চলো তুমিও এবার চলো। ঠিক আছে? তো সুতরাং কেউ এইসব সুপ্রিম কোর্টের আদেশ নিয়ে কেউ কিছু বলবে না। মানে ইন্ডিয়াতে সুপ্রিম কোর্ট এর আদেশের উপরে যাওয়া মানে হচ্ছে নিজের মানে সর্বনাশ নিজে ডেকে আনা। ঠিক আছে? সুপ্রিম কোর্টের আদেশ যেহেতু, যেটা দেখলাম আমরা যে ওখানে যে রায়টা, সেই রায়টাই ফাইনাল থেকে গেল, চূড়ান্ত থেকে গেল। এবার কে করতে পারে? তাহলে রায় কি যখন হবে, যেমন অনেক রায়, অনেক কেস আছে এরকম যেটা সুপ্রিম কোর্ট যদি মনে করে যে আমি নিজে একে চেঞ্জ করব, তবে সুপ্রিম কোর্টই করতে পারে, আর বাকি কারো ক্ষমতা নেই।
সুপ্রিম কোর্ট যখন বলবে যে না এই এরকম বহু কেস দেখা গেছে আমরা যেমন একটা বিশাল কেস আছে কেশবানন্দ ভারতী কেস, ওই কেসের যে মেন মানে মুদ্রা ছিল মানে জমি নিয়ে নিতে গভর্নমেন্ট নিতে পারবে কি পারবে না এই ধরনের যে সেটা অনেকদিন আগের থেকে চলে আসছে। তো সুপ্রিম কোর্টে নিজেই বারবার চেঞ্জ করছিল, একবার বলছিল যে হ্যাঁ আরেকবার বলছিল না, ডিটেলস টাইম পরে বোঝাবো। তো সেই করতে করতে সুপ্রিম কোর্ট লাস্টে গিয়ে বললো যে এই ডিসিশন আছে, বেসিক স্ট্রাকচার থেকে সরা যাবে না, বেসিক স্ট্রাকচারে যা যা আছে সেই হিসেবে চলতে হবে। তো সেই রকম ভাবে কি করতে হয়, ধরো 4 জন বেঞ্চ থাকে একটা সুপ্রিম কোর্টে। বেঞ্চ মানে হচ্ছে জাজেদের একটা কমিটি দেখবে। জাজ যদি সুপ্রিম কোর্টের কোনো সময় দেখো তাহলে দেখবে এরকম চেয়ারে 3 জন 4 জন বা 3 জন বসে রয়েছে বা 4 জন বসে রয়েছে বা 5 জন বসে রয়েছে, ঠিক আছে? তো যদি 3 জন বসে থাকে তাহলে কি বলা হবে, 3 বেঞ্চের তোমার কোর্ট হয়েছে 3 জাজেস বেঞ্চ। যদি 5 জন বসে থাকে তাহলে 5 জাজেস বেঞ্চ, ঠিক আছে? তো যদি সুপ্রিম কোর্টেরই কোনো আদেশ পাল্টাতে হয় তাহলে যদি আগে 3 জাজেসের 3 জন জাজেস নিয়ে যদি বেঞ্চ থাকে তাহলে এখন অবশ্যই তার থেকে বেশি হতে হবে, 5 জন হতে হবে। যদি 5 জনের হয় তাহলে 7 জন হতে হবে, যদি 7 জন হয় 9 জনের হতে হবে। সব থেকে বড় যে বেঞ্চটা বসেছিল সেটা ওই কেশবানন্দ ভারতী কেসেই বসেছিল, 13 জন জাজ মিলে বসেছিল একটা কেস ঠিক করতে, ঠিক আছে? এত মাথা খারাপ হয়ে গেছিল। তো 13টা সব থেকে বড় বড় বেঞ্চ কি, 13 জন জাজের বেঞ্চ, সেটা কোথায়, কেশবানন্দ ভারতী কেসে, মনে রাখবে এটা। এটা গেল। তাহলে কোর্ট অফ রেকর্ড দ্যাট মিনস প্রত্যেকটি রায় নজির বা আদেশ বা পরমাদেশ হয়ে থাকবে, সেটা আর কেউ কন্টিনিউ করতে পারবে না, যদি পারে কেউ সে হচ্ছে আদালত নিজেই। 130-এ বলা রয়েছে যে সুপ্রিম কোর্টের স্থান কোথায় হবে, সুপ্রিম কোর্টের স্থান থাকবে দিল্লিতে। এটা প্রথম থেকে বলা রয়েছে, সেখানে রয়েছে, কেউ আর মাথাপিচি করেনি এটা নিয়ে। যদিও পার্লামেন্ট থেকে করা যায় যে অন্য জায়গায় তৈরি করা যায় বা কিছু করা যায়, কিন্তু কোনোদিন এরকম কোনো দরকার পড়েনি, তো কিসের জন্য করবে? অযথা কাজ করতে লাভ নেই, মানে তোমার উলু বনে মুক্ত ছড়িয়ে কোনো তো লাভ নেই। বেকার কাজ করে কে করবে? বেকার কাজ দিল্লিতে আছে, ভালো আছে, সেখানেই রয়েছে, থাক না সেখানে। আবার সেখান থেকে টেনে টেনে মোহাম্মদ ঘড়ির মতো একবার দিল্লিতে নিয়ে যাও, আরেকবার আরেক জায়গায় নিয়ে যাও ক্যাপিটাল, এরকম করার তো পাগলামি, তাই না? যেখানে আছে সেখানে থাকতে দাও, এটা নিয়ে কোনো ঝামেলা নেই। 131-এ কি বলছে, অরিজিনাল জুরিসডিকশন। এই জায়গাটা একটু শোনার বিষয়। সেটা হচ্ছে অরিজিনাল জুরিসডিকশন মানে কি? সবই তো অরিজিনাল, নকল আবার কি হলো? না, নকল হলো। নকল কি? নকল আর অরিজিনালের মধ্যে মানে ডুপ্লিকেট আর অরিজিনালের মধ্যে পার্থক্য হচ্ছে কিছু কিছু কেস আছে যেগুলো অনলি সুপ্রিম কোর্ট লড়তে পারে, সুপ্রিম কোর্টেই লড়া হয়। হাইকোর্ট, ডিস্ট্রিক্ট কোর্ট এদের কাছে যাবেই না কেসগুলো। সেই কেসগুলোর মধ্যে কি কি আছে? সেই কেসগুলোর মধ্যে হচ্ছে সেন্ট্রালের সঙ্গে স্টেটের কোনো মারামারি হচ্ছে। ধরো সেন্ট্রাল আমাদের স্টেট থেকে, পশ্চিমবঙ্গের স্টেট থেকে মুখ্যমন্ত্রী বলে দিল যে আজকে আমরা জিএসটি পাচ্ছি না, জিএসটি দিচ্ছে না, আজকে আমাদেরকে 100 দিনের কাজের টাকা দিচ্ছে না, আমরা পাচ্ছি না, কিছু পাচ্ছি না, এসব যা তা আমাদেরকে অপ্রেস করা হচ্ছে, আমাদেরকে কিছুই দেওয়া হচ্ছে না, এই সেই নিয়ে যদি একটা ঝামেলা তৈরি করে, যদি কেস ফেস হয়, তাহলে যখন সেন্ট্রালের বিরুদ্ধে কেস করবে, তো সেন্ট্রালের বিরুদ্ধে যখন কেস হবে তখন সেই কেস যাবে ডাইরেক্টলি কোথায়, না এখানকার হাইকোর্ট বলবে, হাত তুলে দেবে যে আমি নেই বাবা এর মধ্যে, তোমরা যাও উচ্চ আদালতে চলে যাও। উচ্চ আদালতে তখন কেস চলে যাবে, দুজনই যাবে, সেন্ট্রালও যাবে স্টেটও যাবে, মানে দুজন তো যাবে না, দুই পক্ষের উকিল যাবে, দুই পক্ষের উকিল গিয়ে ডাইরেক্ট সুপ্রিম কোর্টে গিয়ে তখন কেস, ঠিক আছে? তো এটাই হচ্ছে অরিজিনাল জুরিসডিকশন, মানে স্টেট ভার্সেস স্টেট যদি হয়, সেন্ট্রাল ভার্সেস স্টেট যদি হয়, এরকম কেসে অরিজিনাল জুরিসডিকশন হয়। তারপর 132-এ বলছে অ্যাপিলেট অথরিটি। অ্যাপিলেট যদি কোনো এরকম কেস হয়, প্রথমে ডিসিতে গেছিল সেখানে হয়নি, এইসিতে গেছে সেখানে হয়নি, তারপরে সুপ্রিম কোর্টে যেতে হয়, সেরকম কেসও আছে। ক্রিমিনাল কেস যদি এরকম কিছু থাকে যে প্রথমে ডিস্ট্রিক্ট কোর্টে গেছে, সেখান থেকে হাত তুলে দিয়েছে, সেখান থেকে হাত তুলে দেয়নি, সেখানে যে রায় দিয়েছে পছন্দ হয়নি, হাইকোর্টে গেছে, হাইকোর্টের রায়ও পছন্দ হয়নি, সুপ্রিম কোর্টে গেছে। এই কেসগুলো অ্যাপিলেট যে জুরিসডিকশন, সেই জুরিসডিকশনটাও কিন্তু এর সুপ্রিম কোর্টের আন্ডারে থাকে। 137 ইউএসএ থেকে আনা হয়েছে, এটাও জুডিশিয়াল রিভিউ। জুডিশিয়াল রিভিউ একমাত্র করতে পারে সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টের নিজের জুডিশিয়াল রিভিউ। ওই যে বললাম, যদি কোনো সময় মনে হয় যে না আমাদের এই প্রবলেম আছে, বা আমরা যে আগের রায়টা দিয়েছি সেই রায়টাকে চেঞ্জ করতে হবে, তাহলে সেটাকে জুডিশিয়াল রিভিউ বলা হয়, এবং এই জুডিশিয়াল রিভিউ একমাত্র সুপ্রিম কোর্ট নিজে করতে পারে। তারপর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল রাইটের 32, মনে করো ফান্ডামেন্টাল রাইটের 32, আর্টিকেল 32 অফ ফান্ডামেন্টাল রাইট কি বলা ছিল, যে কতগুলো রিট ছিল, সেই রিটগুলো প্রত্যেকটা মানুষের পাওয়া উচিত। কি কি ছিল? হেভিয়াস কর্পাস ছিল, ম্যান্ডামাস ছিল, কোয়ারান্টো ছিল, সার্সিয়ারি ছিল, প্রহিবিশন ছিল। 5টা রিট ছিল। এই 5টা রিট কিসের জন্য? না প্রত্যেকটার সঙ্গে ডিটেলস আলোচনা করে দেওয়া আছে, আমি এখন ডিটেলস আলোচনা করতে যাচ্ছি না। এই 5টা রিট সুপ্রিম কোর্ট জারি করতে পারে। কোন আর্টিকেল? অ্যাজ পার কোন আর্টিকেল? আর্টিকেল 139 এ সুপ্রিম কোর্টের এই রিটগুলোর কথা বলা আছে। 143 তে কি বলা রয়েছে? প্রেসিডেন্টকে অ্যাডভাইজারি, প্রেসিডেন্টের অ্যাডভাইজারি হিসেবে সুপ্রিম কোর্ট কাজ করবে। মানে প্রেসিডেন্টকে অ্যাডভাইস দেবে, কোন রকমের প্রেসিডেন্টের আইনি সমস্যা হলো, তখন কে সুপ্রিম কোর্টকে বলবে যে আপনারা একটু অ্যাডভাইস দিন। কিন্তু
অ্যাডভাইস যে সুপ্রিম কোর্টের অ্যাডভাইস প্রেসিডেন্টকে মানতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই, অথবা সুপ্রিম কোর্টও যে প্রেসিডেন্টকে সহযোগিতা করবে, অ্যাডভাইস দেবে, এরকমও কোনো বাধ্যবাধকতা নেই। দুজনেই ফ্রি হ্যান্ডে রয়েছে, যে যেরকম ভাবে বল করবে তার বল সেরকম ভাবে ছক্কা হবে, কি ফোর হবে, কি হবে, কি শূন্য রানে আউট হবে, বোল্ড হবে, সেটা তাদের ব্যাপার। তারা দুজনেই দুজনকে বলতে পারে, দুজনেই দুজনের না অ্যাকসেপ্ট নাও করতে পারে, দুজনে দুজনের ইচ্ছে, ঠিক আছে, বড় বড় লোকের বড় বড় ব্যাপার, ঠিক আছে। তো আর্টিকেল 143-তে এইটা বলা আছে যে সুপ্রিম কোর্টের একটা অ্যাডভাইজারি টিম প্রেসিডেন্ট যদি যখন অ্যাডভাইস চায় তো দিতে পারে, ঠিক আছে। সুপ্রিম কোর্ট শেষ, কোথায় চলে যাব? হাইকোর্টে। হাইকোর্টে দেখো, হাইকোর্টে বেশি কিছু পড়ার মতো নেই। হাইকোর্টের গঠন, নিযুক্তি, যোগ্যতা, ত্যাগপত্র সব মোটামুটি সেম, শুধুমাত্র দেখো 124-কে উল্টে লিখলে কি হয়? 214। 124-এর উল্টো মনে রাখবে, 124-এর উল্টো কি? 214। 124 দুইটাকে পাশে নিয়ে আসলাম 2, একটাকে এখানে নিয়ে আসলাম 1, 4 4-এর জায়গায় থাকলো 214। তাহলে হাইকোর্টের সুপ্রিম কোর্টের উল্টো হাইকোর্ট 214-তে গঠন, যোগ্যতা, নিযুক্তি, ত্যাগপত্র সবই কিসের? হাইকোর্টের মতো। শুধু এখানে গঠন তো হবে, স্টেটে একটা হাইকোর্ট থাকবে সেটা বলা রয়েছে। নিযুক্তি যেভাবে হবে সেটা হচ্ছে একটু আলাদা। এখানে যেরকম হাইকোর্টের কথা বলছিল, হাইকোর্টে নিযুক্তি করবো, তার মানে হাইকোর্টে নিযুক্তি করতে গেলে কি করতে হবে? ডিস্ট্রিক্ট কোর্টে 10 বছর জাজ হিসেবে থাকতে হবে। ডিস্ট্রিক্ট কোর্টে 10 বছর, কোথায় গেল? ডিস্ট্রিক্ট কোর্টে 10 বছর জাজ হিসেবে থাকতে হবে, অথবা হাইকোর্টে 10 বছর অ্যাডভোকেট হিসেবে থাকতে হবে, অথবা প্রেসিডেন্ট যদি নমিনেট করে, ওটা তো আছেই, প্রেসিডেন্ট যদি নমিনেট করে। ত্যাগপত্র কাকে দেবে? প্রেসিডেন্টকে দেবে। যোগ্যতা হয়ে গেল, যোগ্যতা বলে দিলাম। ম্যাক্সিমাম বয়স কত? 62 হয়ে গেল, অথবা 6 বছর হয়ে গেল, এটাও হয়ে গেল, সিন শেষ। 221-এ কি বলছে? বেতন কত পাবে? স্যালারি, যে হাইকোর্টের চিফ জাস্টিস সে স্যালারি পায় 2.5 লাখ টাকা। কত? 2.5 লাখ টাকা। আর যে জাজরা থাকে তারা কত পায়? 2,25,000 টাকা। টাইম টু টাইম ভ্যারি করে কিন্তু পায়। আর এই টাকাগুলো কোথা থেকে দেওয়া হয়? পার্লামেন্ট ঠিক করে যে কি স্যালারি হবে না হবে, এবং কোথা থেকে? কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে, ঠিক আছে, কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে এই টাকাগুলো আসে। 226-এ কি বলছে? সেই রিট প্রথমে আগেও আমি বলেছিলাম যে এই যে 32-তে যে রেটগুলো সুপ্রিম কোর্ট জারি করতে পারে 226-এর আন্ডারে, সেই একই রেটগুলো জারি করার ক্ষমতা কিন্তু হাইকোর্টেরও আছে। সেইটাই বলা রয়েছে 226-এ। 231-এ কি বলা রয়েছে? একাধিক কোর্ট করা সম্ভব, মানে 231-এই বলা থাকছে যে হাইকোর্ট একাধিক, মানে একটা যদি বড় স্টেট হয় সেখানে 2-3টে হাইকোর্ট করা যেতে পারে, অথবা 2-3টে স্টেট মিলিয়ে একটা হাইকোর্ট করা যেতে পারে, এটা সম্ভব। সেটা কোথায় বলা রয়েছে? আর্টিকেল 231-এ। কোর্ট কমপ্লিট, জুডিশিয়াল সিস্টেম কমপ্লিট। জুডিশিয়াল সিস্টেম নিয়ে আর কোনো বাধা, কোনো মানে হোঁচট খাওয়া, কোনো কিছু ভুলে যাওয়া, কোনো কিছু না বাদ চলে যাওয়া কিচ্ছু নেই। এইটুকু পড়লে জুডিশিয়াল সিস্টেম, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট থেকে কোনো কোয়েশ্চেন নেই যে কোয়েশ্চেনটা তোমাদেরকে আসবে আর তোমরা পারবে না, ঠিক আছে। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট শেষ একদিন। যা হওয়ার এখানে এইটুকু লেকচারের মধ্যে বুঝে নাও, মাথা থেকে বেরোবেও না, আর একটা এক্সামে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট নিয়ে কোনো কোয়েশ্চেন আটকাবে না।